আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মুনতাসির বিন মামুন সাদিল হাজি ফিজিক্স ফার্স্ট পেপারের অধ্যায় ৫ কাজ ক্ষমতা শক্তি লেকচার 2 নিয়ে। সো আমি লেকচার 2 সেখান থেকে স্টার্ট করব যেখানে আমি লেকচার 1 শেষ করছিলাম। লেকচার 1 আমি শেষ করছিলাম ধ্রুব বল দ্বারা কৃত কাজের পরিমাণ দিয়ে। ঠিক আছে, সো আমি আজকে লেকচারটা শুরু করব ধ্রুব বল দ্বারা কাজের হিসাবে গ্রাফ। ধ্রুব বল সম্পর্কে কিন্তু আমরা লেকচার 1-এ জানছি। ঠিক আছে, যে বলটার কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, আদি বিন্দুতে বা আদি অবস্থানে যে বল যে কোনো অবস্থানে প্রত্যেকটা অবস্থানের পরিবর্তন হবে, কিন্তু তাদের যে বল ওই বলের একটা বস্তুর উপর ক্রিয়ারত বলটার পরিবর্তন হবে না। অর্থাৎ এই ধ্রুব বলটা সময় ও স্মরণের উপর নির্ভর করে না। ওকে, সো এই টপিকটা স্টার্ট করার আগে আমি ভেক্টরের দুইটা কনসেপ্ট ক্লিয়ার করব। ঠিক আছে, সো দেখতো সেখানে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর। কি দেখা যাচ্ছে ভাইয়া? এ একটা ভেক্টর, ভি একটা ভেক্টর। এবং তোমায় যদি জিজ্ঞেস করে এই ইভেন্টে এবং বি এর মধ্যবর্তী কোণ কত, থিটার মান কত? 0 ডিগ্রি। অপরদিকে যদি এ ভেক্টরটা হয় এ ভেক্টর, এ ভেক্টরটা যদি হয় তোমার এ ভেক্টর, এবং এ ভেক্টরের ঠিক বিপরীত ভেক্টরটা যদি বি ভেক্টর হয়, এখানে এই ইভেন্টের ক্ষেত্রে এবং বি এর মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। এখানে থিটা কিন্তু 180 ডিগ্রি, এটা আমরা বুঝি। ঠিক আছে, এখন এটা কেন ক্লিয়ার করছি ভাই? একটু কাজে আসবে তাই। এখন দেখো, আমি একটা বস্তুর উপর F পরিমাণ বল প্রয়োগ করলাম, এবং এই বস্তুর সরণটা ঠিক যে দিকে বল প্রয়োগ করছি ওই দিকে হলো। ঠিক আছে, আমরা ডাব্লিউ ইকুয়ালস টু, এখন যদি জিজ্ঞেস করে এই বস্তুটার কৃত কাজ কত, আমরা কি জানি? ডাব্লিউ ইকুয়ালস টু এফএস কস থিটা। এখন আমরা তো এফ জানি, এস জানি, থিটার মান কত? থিটার মান কত দেখো তো ভাইয়া? এই দুইটা যদি ভেক্টর হয়, এই ভেক্টর যদি সমান্তরালভাবে এগিয়ে যাচ্ছে না, এফ এবং এস এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। যেটা আমি ভেক্টরের কনসেপ্ট যখন বুঝেছিলাম ফার্স্ট ইভেন্টে দেখছিলাম 0 ডিগ্রি, তাহলে এখানে cos 0 ডিগ্রি, অর্থাৎ এফএস ডাব্লিউ ইকুয়ালস টু, বুঝে গেছে? এখন দেখো, ডাব্লিউ ইকুয়ালস টু এফএস থেকে আরেকটি ইনফরমেশন আমরা পাবো, সেটা হলো ভাইয়া এখানে সরণ হলো বলের দিকে, এতটুকু বুঝছি ভাইয়া? এখান থেকে একটা ইনফরমেশন পাই, যখন ডাব্লিউ ইকুয়ালস টু এফএস দেখবো সেখান থেকে আমরা একটা ইনফরমেশন পাই সরণ হলো বলের দিকে, আর একটি ইনফরমেশন হলো থিটার মান কত ডিগ্রি হবে? থিটার মান হবে ভাইয়া 0 ডিগ্রি। এতটুকু বুঝছি? ওকে, সো আমরা শুরু করতেছি ধ্রুব বল দ্বারা কাজের হিসাবের গ্রাফটা। সো আমাদের বলছে ধ্রুব বল দ্বারা কাজের হিসাবের গ্রাফ, তার মানে এই গ্রাফে যে এফ এর মানটা থাকবে বা যে বলের মানটা থাকবে, সে বলটা কি পরিবর্তন হবে? সময়ের সাথে সাথে পরিবর্তন হবে না। অর্থাৎ কি, এই বলটা, অর্থাৎ এই গ্রাফে আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করব, যে ফোর্সটা আমাদেরকে দেখানো হবে, সে ফোর্সটা থাকবে ভাইয়া সেম, সময়ের সাথে সাথে সেম থাকবে। সো আমরা একটা গ্রাফ আঁকি। গ্রাফের থাকে ভাইয়া দুইটা অক্ষ, 2D। এটা হলো ভাইয়া এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। ঠিক আছে, এক্স অক্ষে আমি সরণ নিলাম এস ভেক্টর, আচ্ছা এস নি, ঠিক আছে, সরণ নিলাম এক্স অক্ষে, এবং ওয়াই অক্ষে বল নিলাম। শুধু কি বল না, বরং ধ্রুব বল। ঠিক আছে, সো আমি একটা যে কোনো একটা মান ধরে নিই, তাহলে মনে করো এফটা এখানে। এখন বলো তো ভাই, সরণ যদি যে কোনো একটা সরণের মান ধরে নিলাম, এখানে S1, এখানে S2, এখানে S3, এতটুকু বুঝছি। এখন দেখো তবে সরণের তো পরিবর্তন হচ্ছে, তাই না? এই বস্তুটা এখান থেকে যদি শুরু হয়, দেখো ও থেকে S1, S1 থেকে S2, S2 থেকে S3 হলো, কিন্তু এটা F এর কোনো পরিবর্তন দেখতেছি না। তাহলে এই গ্রাফটার আকারটা কি হবে? এরকম হবে বা এরকম হবে বা এরকম হবে না,
এরকম যদি হয় তাহলে সরণের সাথে যদি আমি একবার কম্পেয়ার করি তাহলে দেখবা যে বল একটু বাড়তেছে, তারপর ডিক্রিজ হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। আবার যদি এরকম আমরা দেখি তাহলে সরণের সাথে সাথে বলটা কমতেছে, ঠিক আছে, সমানভাবে কমতেছে। আবার যদি এভাবে দিই তাহলে সরণের সাথে সাথে বল বাড়তেছে। কিন্তু আমাদের তো বলে দিয়েছে ধ্রুব বল, তার মানে কি বলের মানের পরিবর্তন হবে? হবে না। তার মানে গ্রাফটি এভাবে হবে না, গ্রাফ হবে ভাইয়া, গ্রাফটা হবে এভাবে। বুঝা গেছে? সরণের পরিবর্তন হচ্ছে, কিন্তু দেখো বল না বাড়তেছে না কমতেছে, বল যেখানে ছিল সেখানেই আছে। এতটুকু বুঝছি? বল যেখানে ছিল সেখানেই আছে। এখন দেখো ভাইয়া, আমি যে কোনো একটা বিন্দু নিলাম S1, তারপর S3 নিলাম, এই দুটো যোগ করে দিই, যোগ করি। এবার আমায় বলো তো ভাইয়া, এটা F না? এটা F এর পরিমাণ না? এই লম্ব বরাবর যেটা আছে সেটা F এর পরিমাণ না? এখন আমায় বলো ভাইয়া, এটা যদি F এর পরিমাণ হয়, এই যে নিচে দেখতেছো না, এটা S না? অর্থাৎ S3 মাইনাস S1, ঠিক আছে, ইকুয়ালস টু S। এটা সরণ না ভাইয়া? এটা তার মানে আমরা এই লাইনটাকে কি বলতেছি? সরণ। এটাকে সরণ বলতেছি, অর্থাৎ দেখো এটাকে আমরা সরণ বলতেছি, এটাকে আমরা F বলতেছি। আরেকটু যদি খেয়াল করে দেখো, এটা একটা আয়তাকার ক্ষেত্র না? আয়তাকার ক্ষেত্র না? আমরা কি বলছি ভাইয়া? ধ্রুব বল দ্বারা কাজের হিসাবের গ্রাফ। তো আমরা কাজ হিসাব করিনি, আমরা কি জানি W ইকুয়ালস টু Fs cos থিটা। থিটার মান কত ভাইয়া? থিটার মান 0 ডিগ্রি। কেন কেন থিটার মান কেন 0 ডিগ্রি? এই এসটা হলো সরণ বলের দিকে, এটা কিন্তু গ্রাফে বলে দেওয়া থাকবে, সরণ বলের দিকে, ঠিক আছে, সরণের দিক বলের দিকে, ঠিক আছে, সরণ বলের দিকে। তাহলে আমরা W ইকুয়ালস টু কি লিখবো? Fs লিখবো, ঠিক আছে, আমরা W ইকুয়ালস টু কি লিখবো? শুধুমাত্র Fs লিখবো, Fs লিখবো। তাহলে এবার আমায় একটু বলো ভাই, এটা একটা আয়তক্ষেত্র হয়েছে না? এই যে এটা একটা আয়তক্ষেত্র না? আয়তকার ক্ষেত্র না? তাহলে এখন এই এফটাকে যদি আমি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য চিন্তা করি, এই এফটা যদি ভাইয়া দৈর্ঘ্য হয়, কি বলছি ভাইয়া? এফটা যদি দৈর্ঘ্য হয়, এই এসটা যদি প্রস্থ হয়, তাহলে একটা জিনিস খেয়াল করতে, এই এফ এর জায়গায় আমি দৈর্ঘ্য লিখতে পারি না? এটা একটা আয়তকার ক্ষেত্র। এই আয়তকার ক্ষেত্রে এই বাহুটা কিসের ইঙ্গিত করতেছে? বলকে, ঠিক আছে, এটা কাকে ইন্ডিকেট করতেছে? ফোর্সকে ইন্ডিকেট করতেছে। এই বাহুটা, এই পরিমাণটা, এই বাহুটা কাকে ইন্ডিকেট করতেছে? এস কে ইন্ডিকেট করতেছে। এখন আমি এফ কে দৈর্ঘ্য চিন্তা করতেছি, তাহলে এফ এর জায়গায় দৈর্ঘ্য লিখি, এখন এস কে আমি প্রস্থ চিন্তা করতেছি। এখন বলো তো ভাইয়া, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই ক্ষেত্রটার ক্ষেত্রফল না? অর্থাৎ আয়তাকার, ক্ষেত্রফল না ভাইয়া? দেখা যাচ্ছে, হ্যাঁ, আয়তাকার ক্ষেত্রফল না? অর্থাৎ কোনো সময় যদি ভাইয়া এমসিকিউতে আসে যেখানে এফ ভার্সেস তোমায় এস এর গ্রাফ দিছে, এবং এই এফটা হলো ধ্রুব বল, এবং এই এসটা, এই সরণটা বলের দিকে, ঠিক আছে, বলের দিকে সরণ, তাহলে আমরা এই আয়তকার ক্ষেত্রটার জাস্ট দৈর্ঘ্য গুণ প্রস্থ করব, ক্ষেত্রফলটা বের করব। এই ক্ষেত্রফলটা হলো কৃতকাজ। এতটুকু বুঝছি আমরা? এই ক্ষেত্রফলটা হলো কৃতকাজ, ঠিক আছে। এটা হয়তো লাইটের কারণে দেখা যাচ্ছে না ভাইয়া। এখানে আমি এস এর জায়গায় তীর চিহ্ন দিয়ে লিখছি ভাইয়া, বলের দিকে সরণ। এস এর জায়গায় তীর চিহ্ন দিয়ে লিখছি আমরা,
বলের দিকে সমান। এতটুকু বুঝে গেছে? ধ্রুব বল দ্বারা কাজের হিসাবে গ্রাফটা আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, অনেকে কোয়েশ্চেন করতে পারো ভাইয়া, নিউটনীয় বলবিদ্যায় আমরা এফ ভার্সেস টিতে দেখছি। নিউটনীয় বলবিদ্যাতে আমরা এফ ভার্সেস টিতে ক্ষেত্রফল মানে কি দেখছি? বলের ঘাত। এফ ভার্সেস টিতে আমরা নিউটনীয় বলবিদ্যায় যখন এফ ভার্সেস টি গ্রাফ করছিলাম, কোথায়? নিউটনীয় বলবিদ্যায়, নিউটনীয় বলবিদ্যা এফ ভার্সেস যখন টি আমরা গ্রাফ দেখছিলাম, ওইটার ক্ষেত্রফল হলো বলের ঘাত, ওইটার ক্ষেত্রফল হলো বলের ঘাত। কিন্তু এখানে এফ ভার্সেস এস, নট টি, এটা মাথায় রাখবা, ঠিক আছে? এফ ভার্সেস টি যখন দেখবা, এফ ভার্সেস টি যখন দেখবা, এফ ভার্সেস টি যখন দেখবা, তখন সেটা হলো তোমার বলের ঘাত। কিন্তু এটা হলো এফ ভার্সেস এস, মাথায় রাখবা। এবং এই এসটা সরণ, এই সরণটা বলের দিকে, এই সরণটা কোথায়? বলের দিকে। আশা করি বুঝছো। চলো একটা ম্যাথ সলভ করা যাক, একটা ম্যাথ সলভ করা যাক আমাদের লেকচার 1 এন্ড লেকচার 2 কনসেপ্ট ইউজ করে। কোয়েশ্চেনটা খেয়াল করবা, কোয়েশ্চেনটা হলো এরকম, একজন ব্যক্তি, দেখো ভাই আমি চিত্রটা কি না লিখি, ঠিক আছে? টাইম ওয়েস্ট না করি। ঠিক আছে, দেখো একজন ব্যক্তি, দেখো একজন ব্যক্তি কত মিটার? 10 মিটার। একজন ব্যক্তি 10 মিটার একটি হেলানো অবস্থায়, 10 মিটার একটি মই, 10 মিটারের একটি মইয়ের সাহায্যে, ঠিক আছে? এই মইটা দেখো ভূমির সাথে কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে হেলানো। এই মইটা 60 ডিগ্রি হেলানো, এই মইটার সাহায্যে একজন ব্যক্তি ছাদে গেল, ভূমি থেকে ছাদে গেল, ঠিক আছে? একজন ব্যক্তি ভূমি থেকে ছাদে গেল। এখন এই ব্যক্তির ভর দেওয়া আছে, দেখো ভাইয়া এই ব্যক্তির ভর দেওয়া আছে তোমার 60 কেজি, এবং যে বোঝা বহন করে গেল, এমনি যাবে, বোঝা বহন করে গেল, বোঝার ভর দেওয়া আছে তোমার 10 কেজি। তাহলে বলো তো ভাইয়া, তাহলে আমায় বলো তো ভাইয়া, বোঝার ভর যদি 10 কেজি হয় এবং ব্যক্তিটার ভর যদি 60 কেজি হয়, তাহলে টোটাল কত? টোটাল 70 কেজি, ঠিক আছে? টোটাল কত? 70 কেজি, দেখা যাচ্ছে? হ্যাঁ, টোটাল কত? 70 কেজি। এবং আমাদের মইয়ের দৈর্ঘ্য কি দেওয়া আছে? 10 মিটার। একটা দেখো, একজন ব্যক্তি 60 কেজি বরের, একজন ব্যক্তি 10 কেজি বরের একটি বোঝা বহন করে ভূমি হতে 10 মিটার এর একটি 10 মিটার দৈর্ঘ্যের একটি মই বেয়ে, যে মইটা তোমার ভূমির সাথে 60 ডিগ্রি কোণে আছে, হেলানো আছে, ওই মইটা বেয়ে ছাদে গেল। তাহলে আমাদের কোয়েশ্চেন কি করছে জানো ভাইয়া? কোয়েশ্চেনটা হলো, দেখো কোয়েশ্চেনটা হলো ভাইয়া, লোক কর্তৃক কৃত কাজ কত? কোয়েশ্চেনটা হলো ভাইয়া, লোক কর্তৃক কৃত কাজ কত? কোয়েশ্চেনটা বুঝে গেছে? আমাদের কোয়েশ্চেন করছে ভাইয়া, একজন ব্যক্তি, যে ব্যক্তির ভর 60 কেজি এবং সে বোঝা বহন করে ভাইয়া 10 কেজি, সে ভূমি থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলানো 10 মিটার দৈর্ঘ্যের একটি মই বেয়ে ছাদে পৌঁছালো, এবং লোক কর্তৃক বলছে ভাই কৃত কাজ কত। ঠিক আছে, এটা হলো তোমার আনুমানিক একটা চিত্র, এটা মাথায় সেভ করে রাখো। আমি এই চিত্রটা এখন মুছে ফেলবো, মানে লোকটাকে মুছে ফেলবো এবং বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? ওকে, দেখো এটা হলো ব্যক্তিটা। সো ব্যক্তির টোটাল ভর কত? 70 কেজি, ঠিক আছে? আমরা ম্যাপ করার সময় m ইকুয়ালস টু কি লিখবো? 70 কেজি। এখন দেখো ভাইয়া, এখন একটু বোঝার চেষ্টা করো, দেখো
ব্যক্তিটা কীভাবে দেখো 60 ডিগ্রি করে হেলানো এই মইটার দৈর্ঘ্য দেওয়া আছে ভাইয়া 10 মিটার। এবং আমাদের ব্যক্তিটার পর প্লাস সে যে বোঝাটা বহন করে গেছে ওইটার পর সমান কত 70 কেজি, m = 70 কেজি লিখছেন। এখন দেখো ভাইয়া আমাদের বের করতে বলছে লোক কর্তৃক কৃত কাজ। লোকটা যখন এই 10 মিটার মইটা বেয়ে এখানে পৌঁছাবে, বেয়ে যখন এখানে পৌঁছাবে তখন আমাদের কৃত কাজ বের করতে বসে। তার মানে আমরা s = কি জানি 10 মিটার না, কারণ সে এই পথটা অতিক্রম করে এই ছাদে পৌঁছাইছে। সো আমরা s = কি লিখতে পারি দেখো ভাই, h = 10 মিটার লিখতে পারি, m = পাইছি ভাই 60 + 10 = 70 কেজি। আমাদের বলছে লোক কর্তৃক কৃত কাজ, আমরা w = কি জানি ভাইয়া f s cos theta। f এর মান যেহেতু দেওয়া না ভাইয়া f = কি জানি ভাইয়া mgs cos theta। আমরা m জানি, g জানি, s জানি, বাট থিটা আমার এখন কোশ্চেন হলো ভাই থিটাটা কি 60 ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে? একটু বোঝার চেষ্টা করবা থিটাটা 60 ডিগ্রি হবে কিনা। লোকটা এই অবস্থায় পৌঁছে গেছে না, এই যে আমি দাগ দিয়ে রাখলাম, এই অবস্থায় পৌঁছে গেছে না, এটা s না, আমি এই এসটাকে একটু বর্ধিত করলাম, দেখো ব্ল্যাক কালার পেন দিয়ে দেখাচ্ছি, এই এসটাকে একটু বর্ধিত করলাম। একটা কথা মাথায় রাখবে, থিটাটার পরিচয় কি জানো? দেখো এর পরিচয়, থিটা এর পরিচয়, এই থিটাটার পরিচয় কি জানো? ক্রিয়ারত বল, ক্রিয়ারত বল ও সরণের মধ্যবর্তী কোণ। বুঝা গেছে? এই থিটার পরিচয় কি জানো? ক্রিয়ারত বল ও সরণের মধ্যবর্তী কোণ। দেখো সরণ এটা না, আমি এটাকে জাস্ট বর্ধিত করলাম। এখন আমার কোয়েশ্চেন হলো, একজন ব্যক্তি যখন মই বেয়ে উপরে ওঠে সে বলটা কোন দিকে দিবে? আনুভূমিক বরাবর, নাকি সরণ বরাবর, নাকি উলম্ব বরাবর? তিনটা অপশন, বলটা কোন দিকে দিবে? উলম্ব বরাবর, নাকি সরণ বরাবর, নাকি আনুভূমিক বরাবর? অবশ্যই বলটা উলম্ব বরাবর দিতে হবে না। সে যদি উলম্ব বরাবর, দেখো একটা বোঝা বহন করে সে যখন উপরে উঠবে, সে যদি উলম্ব বরাবর বলটা প্রয়োগ না করে তাহলে সে কোনোদিন উপরে উঠতে পারবে না। সো বলটা কি কোথায় প্রয়োগ করে? উলম্ব বরাবর। যেহেতু লোকটা এই স্টার দেওয়া মার্কে এসে পৌঁছেছে, সে বলটা ভাইয়া উলম্ব বরাবর দিছে না, দেখো তো ভাইয়া, এই উলম্ব বরাবর বলটা প্রয়োগ করছে না। বুঝা গেছে? তাহলে দেখো তো ভাইয়া থিটার পরিচয়টা কি? ক্রিয়ারত বল। এই ক্রিয়ারত বল, এই ক্রিয়ারত বল ও সরণের মধ্যবর্তী কোণ, থিটাটা হলো যে এটা না ভাইয়া, এই থিটাটা না, থিটা কি 60 ডিগ্রি? আমরা যারা 60 ডিগ্রি দিয়ে ম্যাথটা করবো তাহলে অবশ্যই ভুল হবে ভাইয়া। থিটার পরিচয়টা বুঝছো? মাথায় থাকতে হবে। তাহলে এই থিটা কি? তাহলে আমরা জানি বিপ্রতীপ কোণ। এটা যেহেতু থিটা, এটা যেহেতু থিটা, অনুরূপভাবে এটাও থিটা, এই যে এটাও থিটা। ব্ল্যাক কালার থিটা আর রেড কালার থিটা কিন্তু পরস্পর সেম, বিকজ অফ দে আর বোথ আর বিপ্রতীপ কোণ। তাহলে দেখো ভাইয়া এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে এই থিটাটার মান কত? 30 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটার মান কত ভাইয়া? 30 ডিগ্রি। এবার বুঝছো ভাইয়া থিটার মান কত? আমরা m = লিখবো ভাইয়া, দেখো আমরা m = লিখবো 70, g এর মান 9.8, s এর মান আমরা জানি 10 ইনটু, দেখো থিটার মানটা কত ভাইয়া? 30 ডিগ্রি, নট 60। বুঝা গেছে? থিটার মান কত ভাইয়া? 30 ডিগ্রি, নট 60 ডিগ্রি। যা আসবে তাই হলো আনসার। ঠিক আছে, দাঁড়াও আমি ক্যালকুলেটরটা নিয়ে আসি। জি ভাই, আনসার কি আসবে? 70 × 9.8 × 10 × cos 30।
ওকে 5940, ঠিক আছে 5940, 5940.93 জুল। বুঝে গেছে আনসার? দেখো যারা 60 ডিগ্রির ম্যাথটা করবা তাদের অবশ্যই ভুল হবে, অবশ্যই ভুল হবে। এবং যারা এই সরণটাকে, এই দেখো এই সরণটাকে, একটা জিনিস খেয়াল করবা, লোকটা বল প্রয়োগ করছে কিন্তু উলম্বভাবে, লোকটা বল প্রয়োগ করছে উলম্বভাবে। অনেকে সরণটা বর্ধিত করবে, এতটুকু পারবে। দেন কি করবে জানো ভাইয়া, ওরা এই থিটা কোণটা নেওয়ার বদলে ওরা কোণটা নিবে যে ভাইয়া এইটা, এই কোণটা নিবে, এই কোণটা নিবে। এই কোণটা কখন নেওয়া হবে জানো? তোমায় দেখো তো ভাই কোয়েশ্চেনটা খেয়াল করো তো, কোয়েশ্চেনটা বলছে লোক কর্তৃক কৃত কাজ, তার মানে লোকটা যেদিকে বল প্রয়োগ করতেছে সে বলটা নিতে হবে। যদি তোমায় বাই চান্স তোমায় যদি জিজ্ঞেস করা হতো ভাইয়া লোক কর্তৃক কৃত কাজ না নিয়ে, তোমায় যদি জিজ্ঞেস করতো অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ বা মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, তখন আমরা কি নিতাম জানো? এই এফটাকে না নেওয়া, এফটাকে না নিয়ে আমরা নিতাম যে এইটাকে, এই এফ অফ জি, এফ অফ জিটাকে নিতাম আমরা, এফ অফ জিকে নিতাম। এই এফ অফ জিকে যখন নিব তখন আমরা মধ্যবর্তী কোণ নিব এটা। এই মধ্যবর্তী কোণটা হলো ভাইয়া, এই মধ্যবর্তী কোণটার মান কত জানো? 180 মাইনাস 30 অর্থাৎ 150। তখন 100% শিওর, তখন 100% শিওর আমাদের কৃতকাজ আসতো নেগেটিভ। তাহলে ভাইয়া মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ হবে নেগেটিভ, লোক কর্তৃক কৃতকাজ বের করতে বলবে তখন পজিটিভ। দেখো ভাইয়া কেমনে নেগেটিভ বুঝছি, cos 150 মান বের করো ভাইয়া, যেটা -√3/2, বুঝতে পেরেছি নেগেটিভ। সাইভাবে এটা বুঝছো? এই সেম ম্যাথটা অন্যভাবে সলভ করা যায়, আরো একটা নিয়মে সলভ করা যায়। চলো ওই নিয়মে সলভ করি এবং এখান থেকে আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার করব। ওই নিয়মে সলভ করি, সেম কোশ্চেন বাট ডিফারেন্ট ওয়ে আমরা সলভ করব। দেখো ভাইয়া কোশ্চেনটা এমন ছিল না, এটা চার, ঠিক আছে। সো এটা ছিল 10 মিটার, এটা ছিল 60 ডিগ্রি। সো আমরা অন্য একটা নিয়মে সলভ করব। আমি একটা জিনিস ক্লিয়ার করো ভাইয়া, এইটাকে আমরা এইচ ধরে নিব, এটাকে আমরা এইচ ধরে নিই, এটা এস ইকুয়ালস টু কি 10 মিটার। সো আমাদের বলছে লোক কর্তৃক কৃত কাজ বের করো। আমরা কি জানি W ইকুয়ালস টু এফ এস কস থিটা, এফ এস কস থিটা, ঠিক আছে। আমরা এফ জানি এস জানি, এটা নিয়ে চিন্তা করতেছি না, এটা যেরকম আছে সেরকম থাকুক। আমরা আমাদের মেইন টেনশন হলো থিটা নিয়ে, এবং আমরা এটা অন্য একটা নিয়মে সলভ করব। দেখো ভাই আমরা আগের মতনই এই এসটাকে বর্ধিত করব, এই এসটাকে বর্ধিত করব, যেটা এস ভেক্টর, যেটা এস ভেক্টর, বুঝে গেছে? এখন বর্ধিত করার পর আমাদের কথা হলো লোকটা বল প্রয়োগ কোথায় করছে? উলম্বভাবে। লোকটা যেহেতু মই বেয়ে বেয়ে চালু করছে, যেটা এফ ভেক্টর। তাহলে মধ্যবর্তী কোণ কি? থিটার পরিচয় কি আমরা ভুলে যাই নাই, প্রয়োগকৃত বল ও অতিক্রান্ত, ওই যে লোকটি বল প্রয়োগ করছে এবং বল প্রয়োগ করে করে যে সরণটা অতিক্রম করছে সে বল ও সরণের মধ্যবর্তী কোণটা হলো থিটা। তাহলে বলতে হবে এটা থিটা না? এখন আমায় বলে এটা যদি থিটা হয় তাহলে বিপ্রতীপ কোণ হিসাবে এটাও থিটা। এতটুকু আমরা পূর্বে শিখছি। এখন আমি তোমায় এক্সট্রা ভাবে কি বের করতে বলবো জানো? এক্সট্রা ভাবে বের করতে বলবো এই থিটা কোণের জন্য cos থিটা বের করো। আমরা কিন্তু ভাইয়া ত্রিকোণমিতি সম্পর্কে জানি, ত্রিকোণমিতিতে তাহলে দেখো ভাইয়া cos থিটা, একটা জিনিস বলো, এই কোণের বিপরীতে যেটা সেটা হলো লম্ব, এবং যার সাথে কোণ ক্রিয়েট করছে সেটা হলো ভাইয়া ভূমি, বাকিটাও ত্রিভুজ। তাহলে আমরা কি জানি ভাইয়া, যেহেতু ভাই এখানে cos থিটা আছে, cos থিটা সমান কি ভাইয়া? ভূমি বাই ত্রিভুজ না? ভূমিটা কি h না? ভূমি বাই
অতিভুজ। তাহলে বলতে হবে ভূমিটা কি? ভূমিটা এইচ না, ভূমিটা এইচ না, এবং এই অতিভুজটা কি? এই অতিভুজটা কি এস না? দেখো তো ভাইয়া এস না। সুতরাং cos θ সমান কি ভাইয়া? cos θ সমান কি h/s না? আমরা cos θ এর জায়গায় h/s লিখতে পারি না? তাহলে দেখো ভাই fs cos θ এর জায়গায় কি লিখবো? h/s ইনটু h/s। এবার আমায় বলো তো ভাইয়া এই s এবং এই s চলে যাবে, তাহলে কি থাকে ভাইয়া? f h w ইকুয়ালস আমরা কি পেয়েছি? f h, এবং f এর জায়গায় কি লিখতে পারি আমরা? এখান থেকে আমরা w ইকুয়ালস টু f এর জায়গায় কি লিখতে পারি? mgh। এখন m এর জায়গায় আমরা কি বসাবো? আমরা m ইকুয়ালস টু কি জানি ভাইয়া? লোকটার ভর ছিল 60 কেজি, বোঝা বহন করছে 10 কেজি, টোটাল 70 কেজি। g এর মান কত ভাইয়া? 9.8 ms ইনভার্স 2। h এর মান কি জানি? আমার কোশ্চেন h এর মান জানি না, যা জানি তা বসাই। m এর মান কত? 70, g এর মান কত? 9.8, h এর মান জানি না। এখন আমাদের কাজ হলো h এর মানটা বের করা। আমরা বের করব, সমস্যা কি? আমরা cos θ সমান কি h/s জানি না? cos θ সমান h/s, তাহলে h সমান কি ভাইয়া? s cos θ, h/s s cos θ। s এর মান কত? 10 মিটার। এখানে থিটার মান কি 60 ডিগ্রি হবে ভাইয়া? থিটার মান 60 ডিগ্রি না, থিটার মান মানে এটা, এটা যদি 60 হয়, এটা যদি 90 হয়, থিটা সমান 30 cos 30। তাহলে h এর মান কি আসে ভাইয়া? 10 ইনটু cos 30 5√3। সুতরাং h সমান আসে ভাইয়া 5√3। আমরা এখানে কি লিখবো? h এর মান 5√3 লিখবো। এই যে এটা বুঝছো h এর মান কিভাবে বের করছি? তাহলে দেখো ভাইয়া, আমরা বলছিলাম সেম উত্তর আসবে। পূর্বে আমাদের কি আসছিল ভাইয়া? 5940.93 জুল আসছিল আমরা যখন ওই নিয়মে করছিলাম। এখন আমরা ডিফারেন্ট একটা ওয়েতে ম্যাথটা করতেছি, তাহলে আমাদের আনসার কি আসে দেখি? 70 পূর্বের মতন আসে কিনা দেখি। 70 ইন্টু 9.8 ইন্টু 5√3 না 5√3। এই যে দেখো ভাইয়া সেম মান আসে, বুঝা গেছে? 5940.93। তাহলে 940.93, এটা একটু মাথায় রাখো। অর্থাৎ এই ম্যাথটা আমরা দুই ভাবে সলভ করছি। cos θ এর জায়গায় জাস্ট h/s দিয়ে রিপ্লেস করছি, s কাটা গেছে, f h থাকছে, f এর জায়গায় আমরা mg লিখছি, h এর মান আমরা জানি না, সেটা ত্রিকোণমিতির সাহায্যে বের করছি। বুঝে গেছে? এই ম্যাথটা বুঝছো ভাইয়া? দুই নিয়মে সলভ করাইছি। এবার একটা অ্যানাদার ইম্পর্টেন্ট টপিকে আসুন, যেটা আমার তোমাদের প্রতি কোয়েশ্চেন থাকবে। দেখো দেখো বুঝে গেছে? দেখো এটা হলো আগের মতন h, এতটুকু বুঝছো? এটা হলো আগের মতন h। এখন দেখো ভাইয়া এইটা হলো s1, এটা হলো s2। এতটুকু ক্লিয়ার করো ভাইয়া, চিত্রটা ক্লিয়ার করো। এটা হলো s1, এটা হলো s2। এখন আমাদের তোমার কোয়েশ্চেন হলো, আমার কোয়েশ্চেন হলো কোন পথে কৃত কাজ সর্বাধিক থাকবে? কোন পথে কৃত কাজ সর্বাধিক থাকবে, অথবা কোন পথে কৃত কাজ কম থাকবে, অথবা কৃত কাজ কমই থাকবে না? আমার কোয়েশ্চেন হলো কোন পথে উঠতে, মানে তোমার এভাবে কোয়েশ্চেন করতে পারে কোন পথে কৃত কাজ সর্বাধিক থাকবে, অথবা কোন পথে উঠতে সবচেয়ে কষ্ট হবে। ঠিক আছে, কষ্টদায়ক পথ কোনটা? সো আমরা সেটা কিভাবে বের করবো? s2 এর জন্য এই অ্যাঙ্গেলটা দিলাম ভাইয়া θ2, s1 এর জন্য এই অ্যাঙ্গেলটা দিলাম θ1। ঠিক আছে, চলো সলভ করি। পূর্বের মতন আমরা প্রথমে s1 নিয়ে কাজ করব। ঠিক আছে,
প্রথমে আমরা S1 পদ নিয়ে কাজ করব। সো দেখো S1 পদ নিয়ে কাজ করলে আমরা S1 পদটাকে বর্ধিত করব, এটা হলো S1। এখন লোকটা উপরেরটা অবশ্যই উপরের দিকে উলম্বের দিকে বল প্রয়োগ করবে, তাহলে এটা হলো S1 পদের জন্য F পরিমাণ বল। এবার আমায় বলো তো এটা যদি θ1 হয়, এটা যদি 90 হয়, এটা যদি 90 হয়, এটা কত? 90 মাইনাস θ না? এটা যদি 90 মাইনাস θ হয়, এটা কত? এটাও 90 মাইনাস θ। এতটুকু বুঝে গেছে? এটা যদি θ1 হয়, এটা যদি 90 হয়, তাহলে এটা কি 90 মাইনাস θ1 আর কি, হোয়াটএভার 90 মাইনাস θ1, এটাও 90 মাইনাস θ1। এতটুকু বুঝে গেছে? তাহলে আমরা কি জানি S1 এর ক্ষেত্রে W equals to Fs cos θ। তাহলে আমরা W equals to কি লিখব? Fs cos θ এর জায়গায় কি লিখব? cos 90 মাইনাস θ, cos 90 মাইনাস θ। এতটুকু বুঝছি? এখন দেখো ভাই cos 90 মাইনাস θ মানে কত? মানে θ1 আর কি, θ1 কিন্তু এটা, ঠিক আছে? আমরা চতুর্ভাগ জানি না, 90 ডিগ্রি থেকে দেখো 90 ডিগ্রি থেকে কম মানে প্রথম চতুর্ভাগ, এবং এটা বিজোড় সংখ্যা, cos পরিবর্তন গিয়ে sin হবে, এবং সাইনটা পজিটিভ নাকি নেগেটিভ? অবশ্যই পজিটিভ, কারণ প্রথম চতুর্ভাগে সবগুলো পজিটিভ। তাহলে W equals to Fs sin θ1, এতটুকু থাকুক। এটা এটা প্রথম পদের জন্য কৃতকাজ আমরা বের করছি, W equals to Fs sin θ1। এবার আসো ভাইয়া দ্বিতীয় পদের জন্য কৃতকাজ, অর্থাৎ ভাইয়া S2 পদের জন্য কৃতকাজ। এটা হলো S2 পদের জন্য কৃতকাজ। আমরা কি জানি? এখন S2 পদের জন্য S2 এর কাজ করি, এগুলো মুছে ফেলি। সো এটা 8, ঠিক আছে? সো আমরা S2 পদের জন্য কৃতকাজ যখন বের করব, তাহলে আমরা কি করব? S2 পদটাকে বর্ধিত করব, S2 পদটাকে বর্ধিত করব, এটা S2। তাহলে বলো এটা যদি θ2 হয়, এটা যদি 90 হয়, তাহলে এই পুরোটা 90 মাইনাস θ হবে না? মানে θ2 হবে না 90 মাইনাস θ2 না? তার মানে এটা যদি 90 মাইনাস θ2 হয়, তাহলে এটা কি 90 ডিগ্রি মাইনাস θ2। তো আমরা সেম ভাবে এটাও লিখব, W equals to Fs cos θ। সো আমরা W F এর জায়গায় F থাকুক, S থাকুক, ভালো থাকুক, থিটার জায়গায় কি লিখবো ভাইয়া? 90 মাইনাস θ2, দেখা যাচ্ছে? হ্যাঁ, 90 মাইনাস θ2, থিটার জায়গায় কি লিখবো আমরা? 90 ডিগ্রি মাইনাস θ2, দেখা যাচ্ছে? 90 ডিগ্রি মাইনাস θ2, 90 ডিগ্রি মাইনাস θ2। একইভাবে বলো ভাইয়া Fs cos 90 ডিগ্রি মাইনাস θ2 মানে কত? চতুর্ভাগ। এবারে θ2 মানে 90 মাইনাস θ2, 90 ডিগ্রি থেকে কিছু পরিমাণ কম, তার মানে কি প্রথম চতুর্ভাগ পজিটিভ, এবং 90টা পাই মানে π/2, মানে তোমার যেটা বলবো সেটা হলো তোমার বিজোড়, বিজোড় হলে পরিবর্তন হবে কিনা? অবশ্যই রেশিও পরিবর্তন হচ্ছে, cos থেকে sin হয়ে যাবে। তাহলে Fs sin θ2, Fs sin θ2, এতটুকু বুঝছো? তাহলে আমরা এখানে কি পাইছি? W equals to Fs sin θ2, এতটুকু বুঝছো? এখন দেখো এ S1 এবং S2 এর কৃতকাজ হলো W equals to Fs sin θ1, এটা একটা হলো কেস নাম্বার 1। কেস নাম্বার 2 আমি বলতেছি, এটা হলো Fs sin θ1, এটা হলো W equals to Fs sin θ2, এতটুকু বুঝছো? এখন দেখো এই θ1 equals to যদি θ2 হয়, θ1 equals to যদি θ2 হয়, তাহলে W এ W যা এ W তা, এটা একটা কেস। এতটুকু বুঝছো? এই θ1 এবং θ2 যদি মান সমান হয়, কারণ আমরা কি জানি ভাইয়া, একই ব্যক্তি S2 পদে উঠবে, একই ব্যক্তি S1 পদে উঠবে, তার মানে কি m এর মান সেম থাকবে, g এর মান সেম থাকবে। এখন S1 এবং S2 এর উপর বেস করতেছে, S2 পদটা বড় না, আবার S1 পদটা বড় না, এবং S1 এবং S2 দেখো S2 পদটা বড় না, S1 পদটা ছোট না?
থিটাও ভিন্ন থাকবে, থিটাও কি থাকবে, ভিন্ন থাকবে। এতটুকু বুঝছো? থিটা কিন্তু ভিন্ন থাকবে। এটা চাইলে কিন্তু আরো ইজিলি বোঝা যায়, ঠিক আছে? দেখো থিটা এবং থিটা টু যদি সমান হয়, আমি যদি বলতেছি, ঠিক আছে, এই পদটা যত বাড়বে, দেখো থিটা টু বাস্তবে কিন্তু ভাই থিটা টু থিটা ওয়ান থেকে বড়, বাস্তবে কিন্তু থিটা ওয়ানটা কিন্তু থিটা টু থেকে বড় হয়। এতটুকু আমরা মানি না? থিটা ওয়ান থেকে কিন্তু থিটা টু বড় হয়। এই ক্ষেত্রে আমরা যখন ডাব্লিউ ইউজ করব, ঠিক আছে, ডাব্লিউটা পাবো এভাবে। যদি বুঝাই আমি তোমাদের, এভাবে যদি তোমরা বুঝতে যাও তাহলে একটু প্রবলেম হবে তোমাদের। আমি আরেকটু ইজিলি বুঝাই। এভাবে বুঝলে তোমরা পুরোটাই কনফিউজ হয়ে যাবে, আমি বুঝতেছি। এভাবে না বুঝাই, তো যেরকম আছে সেরকম থাকুক, দেখো প্রথম আমি cos থিটা ওয়ান দিয়ে বুঝাই, যেরকম আছে সেরকম থাকুক। এভাবে বুঝালে কনফিউজ হয়ে যাবে, আমি সেটা ফিল করতে পারতেছি, আই ক্যান ফিল ইট। যেভাবে বুঝলে তোমাদের কনফিউজ পাবে। প্রথমে দেখো 90 মাইনাস থিটা ওয়ান না, 90 মাইনাস থিটা ওয়ান না, 90 মাইনাস থিটা ওয়ান কোনটা? এই কোনটা 90 মাইনাস থিটা ওয়ান না? মন দিয়ে বুঝো, 90 মাইনাস থিটা ওয়ান না? এই 90 মাইনাস থিটা ওয়ানের জন্য cos 90 মাইনাস থিটা ওয়ান বের করো, পূর্বের মতো মাইনাস থিটা। পূর্বে যেগুলো বলছে সেগুলো সবকিছু ভুলে যাও, এতটুক তো বুঝছো, তাই না? এতটুক তো বুঝছো, ঠিক আছে? এবার দেখো cos 90 মাইনাস থিটা ওয়ানটা, এটা মুছে দিবি, এটা লাগবে না, এই লাইনটা লাগবে না। দেখো cos 90 মাইনাস থিটা ওয়ান ইকুয়ালস টু কি জানি আমরা ভাইয়া? এই পুরোটাকে মনে মনে থিটা চিন্তা করো, তাহলে এটা cos থিটা। দেখো কোণের বিপরীতে যেটা আছে সেটা হলো লম্ব, যার সাথে কোণ ক্রিয়েট করে সে হলো ভূমি। তাহলে আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। অতিভুজ কিন্তু এখানে s1 বসে আছে ভাইয়া, তাহলে আমরা ভূমি বাই না h বাই s1 না? তাহলে আমরা cos 90 মাইনাস থিটা ওয়ানের জায়গায় কি লিখতে পারি? দেখো ভাই এটা s1 এর জন্য কিন্তু এটা s1 হবে, বুঝা গেছে? এটা w1, তাহলে আমরা w1 ইকুয়ালস টু f s1 cos 90 মাইনাস থিটা ওয়ানের জায়গায় আমরা কি লিখতে পারি? এই যে h বাই s1। এবার বুঝবা, এটা ইজি ওয়ে। তাহলে s1 বাদ যাবে, fh থাকবে। এটা বুঝছো? এতটুক তাই খুব বুঝছো। পূর্বেরটা যদি না বুঝো তাহলে এইটা ইজি ওয়ে, ঠিক আছে? এটা একটু জটিল হয়ে যাবে, বুঝবা না। এটা বুঝছো? দেখো w1 ইকুয়ালস টু কি লিখছি আমরা? f s1 cos থিটা লিখছি। এখন থিটা সমান কত? থিটা সমান হলো 90 মাইনাস থিটা 1, কারণ ব্যক্তিটা উপরে উঠছে। আমরা s2 কে বা s1 কে যখন আমরা বর্ধিত করছি, দেখো আমি যখন s1 কে বর্ধিত করছি, এই অ্যাঙ্গেলটা মান আসছে, দেখো এটা মনে করে নাই চিন্তা করো, এই অ্যাঙ্গেলটা মান আসছে, এটা হলো s1, এই অ্যাঙ্গেলটার মান আসছে ভাইয়া 90 মাইনাস থিটা 1। এই অ্যাঙ্গেলটা যা, এই অ্যাঙ্গেলও তার বিপরীত কোণ 90 মাইনাস থিটা 1। তাহলে আমরা cos 90 মাইনাস থিটা 1 লিখছি। এখন cos 90 মাইনাস থিটা 1 ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, অর্থাৎ h বাই s1। আমরা cos থিটা 90 মাইনাস থিটা 1 এর জায়গায় h বাই s1 লিখছি। s1 কাটলিছে, আমরা এটা পাইছি। তো আমরা w1 ইকুয়ালস টু কি পাইছি? fh। এটা মাথায় রাখো। এবার আসো ভাইয়া এটাতে। এবার বলো তো cos 90 মাইনাস থিটা 2 এর জায়গায় কি লিখবো? cos 90 মাইনাস থিটা 2 এর জায়গায় কি লিখবো? একই ভাবে ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা বলো cos 90 মাইনাস থিটা 2 এর জায়গায় cos 90 মাইনাস থিটা 2 সমান, দেখো এই পুরোটাকে আমি থিটা চিন্তা করব, ভূমি বাই অতিভুজ। অতিভুজ কি s1 নাকি s2? বুঝে গেছে? cos 90 মাইনাস থিটা 1 এর ক্ষেত্রে আমরা পুরো ত্রিভুজটাকে নিচ্ছি। cos 90 মাইনাস থিটা, দেখো cos 90 মাইনাস থিটা 2 এর ক্ষেত্রে পুরো ত্রিভুজটাকে নিছি। কনফিউজ হওয়ার দরকার নেই ভাইয়া, আমি আবার রিক্যাপ করব। পুরো ত্রিভুজটাকে নিছি cos 90 মাইনাস থিটা 1 এর জন্য, cos 90 মাইনাস থিটা 2 এর জন্য। দেখো মনোযোগ দিয়ে শোনো, cos 90 মাইনাস থিটা 2 এর জন্য, cos 90 মাইনাস থিটা 2 এর জন্য আমি পুরো ত্রিভুজটাকে নিছি। পুরো ত্রিভুজটাকে নিয়ে আমি কি লিখছি? ভূমি বাই অতিভুজ s2, h বাই s2। কিন্তু
cos 90 মাইনাস থিটা 1 এর জন্য আমি এই ত্রিভুজটা নিছি, এই ত্রিভুজটাকে নিছি, বুঝছো? এই ত্রিভুজটাকে নিছি। এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ, ভূমি সেম এইচ, ঠিক আছে? যেহেতু কোণ এখানে ভাইয়া ভূমি সবসময় এইচ, কিন্তু অতিভুজ সেম না, ত্রিভুজ ভেদ অতিভুজ ভিন্ন। যখন এই কোণটা নিছি তখন অতিভুজ S1, এই পুরো কোণটাকে যখন নিছি অতিভুজ S2, বুঝে গেছে? তাহলে আমরা cos 90 মাইনাস থিটা 2 এর জায়গায় কি লিখতে পারি? f S2, এটা S2 দিই ভাইয়া, W2 f S2 cos 90 মাইনাস থিটা 2 এর জায়গায় লিখতে পারি h বাই S2। তাহলে S2 বাদ যাবে, আমরা W2 ইকুয়ালস টু কি পাইছি? fs। এখন বলবো যে ভাই এটা কেমনে হলো? W1 ইকুয়ালস টু f, আচ্ছা fh, W1 ইকুয়ালস টু fh আসছে, W2 ইকুয়ালস টু fh আসছে। তুমি যদি এখানে আরো একটা পথ নাও, আরো একটা যদি রাস্তা নাও, যেটা S3, এই S3 এর W3 বা কত আসবে জানো? fh, সেম আসবে, কৃতকাজ সেম থাকবে, রাস্তা ভিন্ন হতে পারে, রাস্তা যত ইচ্ছা তত হতে পারে। অথবা তুমি আরো একটা পথ নিলে যেটা এরকম আঁকা বাঁকা 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 যায়, এই এ পয়েন্ট আসে, এটা হলো W4, এটার কৃতকাজ কি জানো? fh, বুঝছো? এটার কৃতকাজ fh। তুমি কোন দিকে যাচ্ছ, কোথায় যাচ্ছ, ডাজন্ট ম্যাটার, ম্যাটার এটা করে যে তুমি ভূমি থেকে এক্সাক্ট কত উপরে আসো, সবসময় এই এইচটাই আসতেছে। তার মানে আমরা কি বলতে পারি? আমরা এই কনসেপ্টটা যদি ভালোভাবে বুঝে থাকি, এতটুকু বুঝছো, এতটুকু বুঝছো ভাইয়া? আমি এক্সাম্পল দিই, ঠিক আছে? এক্সাম্পল দিলে আরো ভালোভাবে বুঝবা। যদি না বুঝে, এইবারে যদি একটুও না বুঝো তাহলে সমস্যা নেই, এক্সাম্পল দিলে আরো ভালোভাবে বুঝবা। এক্সাম্পল দিলে আরো ভালোভাবে বুঝবা। এক্সাম্পলটা ভাইয়া দেখো, একটু খেয়াল করো। ঠিক আছে, এটা ভাইয়া কত ডিগ্রি? 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এতটুকু বুঝছো? এটার মান দিছি আমি 10 মিটার, সরি, এটার মান দিছি ভাই আমি 8 মিটার, এটার মান 10 মিটার। তোমার কোয়েশ্চেন করছে ভাইয়া কোন পথে কৃতকাজ সর্বাধিক থাকবে অথবা কোন পথে উঠতে কষ্ট হবে। সো আমরা 10 মিটারের জন্য ভাইয়া বের করি, মনোযোগ দিয়ে দেখো, এটি একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটু ইম্পর্টেন্ট, দেখো আমরা 10 মিটার জন্য বের করতেছি, 10 মিটারকে জন্য বের করতেছি। দেখো 10 মিটারের জন্য আমরা কি চিন্তা করব? পুরো ত্রিভুজটাকে চিন্তা করব। এটা 10 মিটার, এটা 30 ডিগ্রি, এবং আমরা এটাকে কি ধরে নিব? এইচ ধরে নিব, ঠিক আছে? দেখো 10 মিটারের জন্য এই চিত্রটা, আমরা W ইকুয়ালস টু কি জানি? এটাকে আমরা W1 ধরি, W ইকুয়ালস টু F1, এবং Fটা আচ্ছা বর ধরে নাও, যে ব্যক্তিটা উঠছে ওই ব্যক্তির বর ধরে নাও একই 70 কেজি, ঠিক আছে? F1 S1 cos theta, cos theta 1, ঠিক আছে? এটা 30 ডিগ্রি ইকুয়ালস টু theta 1, এটা theta 2, বুঝছো? এটা S1, এটা S2। তাহলে দেখো ভাইয়া F1 ইকুয়ালস টু কি জানি আমি? mg, মানে 79.8 ইনটু cos theta 1। আমরা এভাবে বের করব না, আমরা পূর্বের নিয়মে বের করব। আচ্ছা পূর্বের নিয়মে বের করলে, পূর্বের নিয়মে বের করি যাতে ওইটা বুঝতে পারো, ঠিক আছে? এটা বুঝতে পারার মতন। দেখো আমরা S1 নিয়ে কাজ করতেছি না, এটা নিয়ে কাজ করতেছি না, তাহলে আমরা কি করবো জানো ভাইয়া? S1 কে বর্ধিত করব, এবং ও উপরে ওঠার জন্য উলম্ব বরাবর বল প্রয়োগ করবে, যেটা F। তাদের মধ্যবর্তী কোণ কত ভাইয়া? theta 1। এখন দেখো এটা যদি 30 ডিগ্রি হয়, দেখো তাহলে এটা কোণ তো, এই কোণটা কত? অবশ্যই 60 ডিগ্রি, কারণ এটা 90 ডিগ্রি। তাহলে এটা 60 ডিগ্রি না ভাইয়া? এটা যদি 60 ডিগ্রি হয়, এর theta 1 ইকুয়ালস টু কত? 60। এটা বুঝছি? তাহলে cos
60, তাহলে এটার মান কত আসে দেখো ভাইয়া 70 to 9.8 ইন্টু cos 60। আমি চাইছি এভাবে বের না করে এইচ এর মাধ্যমে বের করতে, ঠিক আছে, এইচ এর মাধ্যমে বের করি, তাহলে পূর্বের কনসেপ্ট আরো ভালোভাবে বুঝতে পারবা। আগে এইচ এর মানটা বের করি, দেখো এইচ এর মানটা বের করি, দেখো এভাবে বের না করি cos থিটা সমান কি লেখা যায় দেখো, এটা যদি হয় থিটা 1, এটাকে যদি আমরা থিটা 1 ধরি তাহলে দেখো থিটা বরাবর যেটা আছে এটা হলো ভূমি, সরি এটা হলো লম্ব, এটা লম্ব, এই এইচটা কি ভূমি, তাহলে cos থিটা 1 সমান আমি কি লিখতে পারি দেখো, cos থিটা 1 সমান ভূমি h বাই s1 tan। তোমরা এখানে h ইকুয়ালস টু কি লিখতে পারি tan cos থিটা 1, এটা একটু খেয়াল রাখবা, এখান থেকে h এর মানটা বের করতেছি, h ইকুয়ালস টু cos থিটা 1, থিটা 1 এর জায়গায় আমি কি দিব 30 ডিগ্রি দিব, থিটা 1 এর জায়গায় কি দিব 30 ডিগ্রি, tan into cos 30 ডিগ্রি 5/3 মেবি 5/3, আমরা এখানে cos থিটা 1 এর জায়গায় কি লিখব 5/3, ঠিক আছে। তারপর আমরা 8 মিটারের জন্য বের করব, ঠিক আছে, দেখো 8 মিটারের জন্য f s2 cos থিটা 2, আমরা এটা ভাবে cos থিটা 2 বের করতে পারবো না, cos থিটা 2 এর ক্ষেত্রে দেখো cos থিটা 2 এর ক্ষেত্রে দেখো এই পদটাকে বর্ধিত করব যেটা s2, এইটাকে নিব যেটা থিটা 2, এটা যদি থিটা 2 হয় তাহলে দেখো এইটা হলো থিটা 2, এটা 60, এটা 90, তাহলে এটা কত ভাইয়া 30, তাহলে এই থিটা 2 কত 30, তাহলে 30, তাহলে আমরা বের করতে পারতেছি না, তাহলে দেখো cos থিটা 2 সমান h বাই দেখো h বাই 8, তাহলে h সমান কি লেখা যায় দেখো, আমরা এখানে কিন্তু ডিরেক্ট লিখে দিছি, ঠিক আছে, ডিরেক্ট কেন লিখছি না আবার বুঝবে না, ডিরেক্ট লিখলে f equals to কি লিখছি mg না, s1 দেখো s1 into h বাই যদি s1 এর মান কত 10, 10 into h এর মান কত 5/3/10, তাহলে এই 10 বাদ, এই 10 বাদ, তাহলে দেখো 70 into 9.8 into 5/3, এটা লিখছি 5/3, এটার একটা মান পাবো বাক্সে থাকো। এবার সবাই cos থিটা 2 এর জায়গায় কি লিখতে পারি আমরা h বাই দেখো h বাই 8, s2 এর মান কত 8, তাহলে f equals to আমরা কি লিখব 70 into 9.8 into s2 এর জায়গায় কি লিখব আমরা 8 into 8 বাই h এর মান কত, h এর মান 8 cos থিটা 2, অর্থাৎ 8 cos থিটা 2 এর মান কত 30 ডিগ্রি, ঠিক আছে, এটা হলো থিটা 2, এগুলো কিন্তু থিটা 1 থিটা 2 না, ঠিক আছে, এটা জাস্ট প্রদত্ত দেওয়া আছে ভাইয়া, এই কোনটা দেওয়া আছে দেখো এই থিটা 1 আর এটাকে কনফিউজ করে ফেলেন না ভাইয়া, ঠিক আছে, কনফিউজ কইরো না, কনফিউজ হওয়ার দরকার নেই, এই থিটা 1 ওই থিটা 2 সেম না, এটা জাস্ট প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে দুইটা কোণ দেওয়া আছে, এই দুই প্রশ্ন দেওয়া প্রদত্ত কোণকে আমি থিটা 1 থিটা 2 ধরে নিছি, এই অ্যাঙ্গেলগুলো থেকে আমি cos থিটার অ্যাঙ্গেলগুলোকে বের করতেছি, সরণ এবং ক্রিয়ারত বলের মধ্যবর্তী কোণটাকে বের করতেছি, এখানে থিটা 1টা কিন্তু দেখো এটা সমান সরণ ও বলের মধ্যবর্তী কোণ, সরণ ও বলের মধ্যবর্তী কোণ, এই থিটা 2 সমান, ঠিক আছে, এগুলো কিন্তু থিটা 1 থিটা 2 না, এগুলো মাথায় রাখবা,
ডিরেক্ট থিটা কি অ্যাঙ্গেল দেখছো বসাই দিবে না, তাহলে 8 cos থিটা 2 এর মান কত 30 ডিগ্রি, তাহলে 8 cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান কত, আমি ভুল করছি, ভুল করছি, দেখছো থিটা 1 30 ডিগ্রি বসাই দিছি, থিটা 1 এর মান হবে ভাই 60, এখানে 60 ডিগ্রি হবে, নট 30। আমি বলছি না থিটা 1 30 হবে না, থিটা 1 30 হবে না, 60 হবে। tan * 60 কত হয় 5, cos 60 ডিগ্রির মান কত হাফ। এই ভুলগুলা করবা পরীক্ষায়, এই ভুলগুলো করবা, এই ভুলগুলো যাতে না করো, ঠিক আছে? তাহলে এটা কি হবে, শুধুমাত্র 5 হবে। এখন দেখো এটা h/cos 30 মানে কত, 8 * √3/2 অর্থাৎ 4√3, সো 8 ডিভাইডেড বাই, সরি 4√3 ডিভাইডেড বাই, দেখো f = mg, m এর মান কত 79.8, g 9.8, s2 এর মান 8, h এর মান দেখো cos 30 cos θ = h/8, h এর মান কত পাইছি ভাইয়া 4√3, তাহলে 4√3/8, 8 কাটা যাবে, 8 কাটা যাবে, তাহলে কি থাকে 7 * 9.8 * 4√3। পূর্বের কনসেপ্ট অনুযায়ী W1 = W2 হওয়ার কথা, আমাদের কোশ্চেন হলো W1 = W2 হয় কিনা ওইটা দেখবো আমরা। তাহলে দেখো হয় কিনা, দেখো 70 * 9.8 * 5, এটা হচ্ছে 3430, 3430 জুল। এটা কি আসে 70 * 9.8, ভয় লাগতেছে ভাই, 4√3, 4752। ও ও একটা জিনিস আমরা h হবে না, এটা কি আসছে কত 4752। তাহলে আমাদের কোয়েশ্চেন ছিল কোন পথে উঠতে কষ্টদায়ক হবে, কোন পথে উঠতে কষ্টদায়ক হবে, দেখো তো ভাইয়া কোন পথে কৃতকাজ সবচেয়ে বেশি, W2 W1 না, সুতরাং S2 পথে উঠতে কষ্টদায়ক হবে, কারণ এখানে কৃতকাজ বেশি হচ্ছে, এখানে কি কৃতকাজ বেশি হচ্ছে, এখানে কৃতকাজ বেশি হচ্ছে, বুঝে গেছে? অর্থাৎ W2 W1 থেকে বড়। এখন তোমাদের কোয়েশ্চেন কি জানো ভাই, আমি জানি পূর্বের কনসেপ্টে দেখছি ভাই W1 = W2 অর্থাৎ FH আসছিল, FH আসছিল পূর্বের কনসেপ্টে, এটা খেয়াল করো ভাইয়া, পূর্বের কনসেপ্টে আসছিল FH, পূর্বের কনসেপ্টটা আমাদের আসছিল FH, W1 = FH এবং W2 = FH, কিন্তু এবারে তো ভাইয়া সেম আসে নাই। সেম কেন আসবে ভাইয়া, আমরা কি এখানে অ্যাঙ্গেল সেম রাখছি, এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা যদি 60 ডিগ্রি হয় এটা হয় 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হলে বল ও সরণের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি ইউজ করে আমরা একবার h বের করছি না, এই 30 ডিগ্রির উপর h যখন বের করছি দেখো এখানে থিটার মান একবার 30, এখানে থিটার মান একবার 60, তাহলে h কেন, h যদি সমান না থাকে, h যদি সমান না থাকে তাহলে w কেমনে সমান থাকবে? পূর্বের কনসেপ্টে তোমরা একটা জিনিস বুঝো নাই, যেটা আমিও বলি নাই, সেটা বলার জন্যই আমি উদাহরণ দিয়ে দেখাইছি, সেটা হলো ভাইয়া পূর্বের কনসেপ্টে আমরা দেখছি যখন কনসেপ্ট আমি বলতেছিলাম তখন h এর মান সেম রাখছি, h এর মানকে পরিবর্তন করছি, তুমি যে পথেই যাও না কেন, যে পথেই যাও না কেন, তোমার ভূমি থেকে h যদি সেম থাকে, ভূমি থেকে h কখন সেম থাকবে, যখন অ্যাঙ্গেলটা সেম থাকবে, যখন অ্যাঙ্গেলটা সেম থাকবে, ভূমির সাথে এই রাস্তাটা কত ডিগ্রি কোণে ক্রিয়েট করছে, ওই অ্যাঙ্গেলটা যখন সেম থাকবে, তাহলে এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। সো এমসিকিউতে যখন এ রিলেটেড এমসিকিউ আসবে, ঠিক আছে, তখন দেখবা ওরা বুদ্ধি করে এইচ এর মান দিয়ে দেয়, আমরা অ্যাঙ্গেল নিয়ে মাথা ঘামাই, ঠিক আছে, অ্যাঙ্গেল নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, আমাদেরকে যদি
ভিন্ন ভিন্ন পদ দিবে, ভিন্ন ভিন্ন পদ দিবে, কিন্তু এস কিন্তু আলটিমেটলি কাটাকাটি যাচ্ছে। এখানে কিন্তু একটা এস এরও মান বসাইছি আমি 10 মিটার এবং 8 মিটার এস এর মানগুলো বসাইছি, এস এর মান আমি বসাই নাই ভাইয়া, কারণ এস কাটাকাটি যাচ্ছে। এস মরি যাইলে 1000 কোটি টাকা, 1000 কোটি মিটার দেখ, 1 কোটি মিটার দেখ, ডাজন্ট ম্যাটার প্রায়, ডাজন্ট ম্যাটার। ম্যাটার এটা করে ভাইয়া থিটাগুলা সেম কিনা, ম্যাটার এইটা করে। এখানে ইম্পর্টেন্ট হলো থিটা। আর আমরা ম্যাথ করার সময় ভাইয়া যেটা যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে এটাকে আমরা এখানে এফ এস কস থিটাটাকে ধরে নিব না, আমরা আগে দেখব ওই যে থিটাটা দেওয়া আছে এটা বল ও সরণের মধ্যবর্তী কোণ কিনা। বুঝছো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আমি যদি পূর্বের কনসেপ্টটা পড়াই যদি ক্লাসটা এন্ড করে দিতাম, ওই কনসেপ্টের উপর বেস করে তুমি ম্যাথ করতে ভুল আসতো, তোমার মাথায় কোয়েশ্চেন আসতো ভাই এটা একদম মিলে নাই। তাই আমি এক্সাম্পল দিয়ে বুঝাইছি। শুধু কনসেপ্ট পড়লে হবে না, ম্যাথ প্র্যাকটিস করতে হবে, এবং ম্যাথ যখন প্র্যাকটিস করবা তখন বুঝবা। বুঝছো? এখানে অ্যাঙ্গেল কিন্তু সেম না। ওই কনসেপ্টটা কখন জানো? ওই কনসেপ্ট অর্থাৎ ওই কনসেপ্ট এর আগের কনসেপ্টে আমি দেখেছিলাম W1 equals to F স্পেসি, W2 equals to F স্পেসি। কখন পাবো? যখন অ্যাঙ্গেলটা প্রতিবারই সেম থাকবে। তুমি আঁকা বাঁকা পথে যে পথেই যাও না কেন, অ্যাঙ্গেলটা ভূমির সাথে সেম থাকতে হবে। আমি W1 W2 ইভেন আমি W4 দেখাইছিলাম। বুঝছো? সো আমাদের কোয়েশ্চেন ছিল কোন পথে উঠতে কষ্ট হবে, অবশ্যই বোঝা যাচ্ছে S2 পথে উঠতে কষ্ট হবে। এটা এমনি দেখলেই বোঝা যায়, তবুও আমি জাস্ট কনসেপ্টগুলো ক্লিয়ার করতেছি। ঠিক আছে? সো এটা এমনি লেকচার 2তে দিছি আমি। সো আজকে এখানে আমি লেকচার 2 শেষ করতেছি ইম্পর্ট্যান্ট একটা টপিক দিয়ে। সো আশা করি আমি বুঝাইতে পারছি। কেউ যদি না বুঝো তাহলে ভাইয়া পার্সোনালি আমি নক দিতে পারো, আমি নাম্বারটা দিই, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো 01319060682। এখানে নক দিয়ে যে কোনো কোয়েশ্চেন করতে পারো, আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে দিবেন। সো আজকের ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম। আর কোনো যদি ভুল ত্রুটি হয়, ভুল ত্রুটি তো হতেই পারে, আমি তো এমন না যে অনেক বেশি ট্যালেন্টেড স্টুডেন্ট না, আমি জাস্ট চেষ্টা করতেছি। ভুল ত্রুটি যদি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আজকের ক্লাস এখানেই শেষ করতেছি।